প্রিয় দেশবাসী, ২০৩০ সালের মধ্যে সকল নাগরিককে সার্বজনীন স্বাস্থ্যসেবার আওতায় আনতে সেবার পরিধি বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন ও দক্ষ জনবল নিয়োগ বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে শূন্য পদ পূরণে চিকিৎসক, সেবিকা, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট ও স্বাস্থ্য সহকারীদের নিয়োগ ত্বরান্বিত করা হয়েছে এবং প্রয়োজনীয় পদ সৃষ্টি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আগামী অর্থবছরে তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে অতিরিক্ত ৪,১৬৬ কোটি টাকা এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচির জন্য ১,০০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। উন্নত দেশসমূহে চাহিদা অনুযায়ী কেয়ার গিভার খাতে দক্ষ মানব সম্পদ তৈরি করা সম্ভব হলে একদিকে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ প্রসারিত হবে এবং একই সাথে প্রবাস আয় অর্জনের নতুন দ্বার উন্মোচিত হবে। এ লক্ষ্যে কেয়ার গিভারদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নার্সিং শিক্ষায় পিএইচডি কোর্স চালু এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানের জন্য একটি নার্স শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার বিষয় বিবেচনায় রয়েছে। জাতীয় উন্নয়নে স্বাস্থ্য খাতের গুরুত্ব বিবেচনায় ২০২৫-২৬ অর্থবছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৪১,৯০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এই বাবদ বরাদ্দ ছিল ৪১,৪০৭ কোটি টাকা। কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে তরুণ উদ্যোক্তা এবং যুব সমাজের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টি করা এবং যুব সমাজের অমিত শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দক্ষ যুবশক্তি গড়ে তোলা এবং তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করছি। এসব দেশ বদলায়, পৃথিবী বদলায় প্রতিপাদ্যকে ঘিরে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন করা হয়েছে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারা দেশের সফল যুব উদ্যোক্তাদের জন্য ঋণের সিলিং বৃদ্ধি করে ৫ লক্ষ টাকায় উন্নীত করা হয়েছে। এছাড়া তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ১০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করার প্রস্তাব করছি। তরুণ উদ্যোক্তাদের জন্য এমন তহবিল এবারই প্রথম। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টির প্রকল্প গ্রহণ করা হয়েছে। তরুণ যুবাদের দেশের উন্নয়নে আরও গভীরভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে আগামী অর্থবছরে তারুণ্যের উৎসব উদযাপনের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। দক্ষতা উন্নয়নে দেশের তরুণ জনশক্তিকে আভ্যন্তরীণ ও বৈশ্বিক শ্রম অনুযায়ী, চাহিদা অনুযায়ী যুগোপযোগী করে তোলার জন্য কারিগরি প্রশিক্ষণ কারিকুলাম তৈরি করে বিশ্বমানের কারিগরি প্রশিক্ষণ সনদপত্র প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি চাহিদা নিরূপণ, চাহিদা অনুযায়ী কারিকুলাম প্রণয়ন এবং কারিকুলাম অনুযায়ী শিক্ষা প্রশিক্ষণ করে জব প্লেসমেন্ট নিশ্চিত করার লক্ষ্যে শিল্প প্রতিষ্ঠান, প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও একাডেমিয়ার মধ্যে যোগসূত্র স্থাপনের কার্যক্রম চলমান। বৈদেশিক কর্মসংস্থান। প্রিয় দেশবাসী, বিদেশগামী কর্মীদের বহির্গমনের প্রক্রিয়াকরণের সকল কাজ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে ৬টি জেলায় বহির্গমন ছাড়পত্র প্রদানের ব্যবস্থা করা হয়েছে এবং পর্যায়ক্রমে সকল জেলা পর্যায়ে সুবিধা বিস্তৃত করা হবে। শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা বিধানে বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতি বিবেচনা ডিসেম্বর ২০২৪ থেকে বাৎসরিক মজুরি বৃদ্ধির হার শতকরা ৫ ভাগ থেকে বৃদ্ধি করে শতকরা ৯ ভাগে উন্নীত করা হয়েছে। ট্যানারি, সোপ অ্যান্ড কসমেটিক্স, কোল্ড স্টোরেজ, দর্জি কারখানার নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছে। আগামী ৩ বছরে আরও ১৫টি শিল্প সেক্টরের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণ করা হবে। কৃষি খাদ্য নিরাপত্তা। কৃষি ফলন বৃদ্ধির লক্ষ্যে প্রতিকূল পরিবেশ সহিষ্ণু জাত ও উন্নতর চাষাবাদ প্রযুক্তি উদ্ভাবন, সুলভ মূল্যে কৃষি উপকরণ সরবরাহ, সেচ এলাকা সম্প্রসারণ, বিপণন ব্যবস্থার উন্নয়ন, কৃষি যান্ত্রিকীকরণ ইত্যাদি ক্ষেত্রে কার্যক্রম চলমান রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদান করা হয়েছে। বিভিন্ন দেশ হতে সার আমদানি এবং দেশে ইউরিয়া সার উৎপাদনের বাবদ প্রয়োজনীয় ভর্তুকি প্রদান করা হচ্ছে। প্রিয় দেশবাসী, উৎপাদিত কৃষি পণ্যের অপচয় রোধ করা সহ সার্বিক কৃষি উৎপাদন ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে প্যাকেজিং সহ হিমাগার ও কোল্ড চেইন কাঠামো শক্তিশালীকরণ, কৃষি পণ্য পরিবহন ব্যবস্থার উন্নয়ন,
কৃষি পণ্যের সাপ্লাই চেনের সকল অংশীদারের একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরি করা, বিশেষায়িত কৃষি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল প্রতিষ্ঠা করা ইত্যাদি কার্যক্রম জোরদার করা হয়েছে। খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন এবং নিম্ন আয়ের জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ওএমএস এবং খাদ্য বান্ধব কর্মসূচি চলমান রয়েছে। বর্তমানে 1901টি কেন্দ্রের মাধ্যমে সারা দেশে ওএমএস কার্যক্রম পরিচালিত হচ্ছে। তালিকাভুক্ত চা বাগানের শ্রমিকদের মাঝে প্রতি কেজি 19 টাকা দরে গম বিতরণ করা হচ্ছে। এছাড়া ভালনারেবল উইমেন বেনিফিট কর্মসূচির আওতায় 10,40,000 দুস্থ মহিলাকে মাসে 30 কেজি হারে চাল প্রদান করা হচ্ছে। প্রিয় দেশবাসী, আগামী অর্থবছরে খাদ্য গুদামের ধারণ ক্ষমতা 37 লক্ষ মেট্রিক টনে উন্নতিকরণ এবং খাদ্যশস্য ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ, দেশবাসী দেশের ক্রমবর্ধমান নিরাপদ প্রাণীজ আমিষের চাহিদা পূরণের ক্ষেত্রে মৎস্য এবং গবাদি পশু হাঁস মুরগির টেকসই জাত উন্নয়নে এবং রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে কাঙ্ক্ষিত উৎপাদনের লক্ষ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জাতিসংঘ খাদ্য কৃষি সংস্থার দি স্টেট অফ দি ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার 2024-এর প্রতিবেদন অনুযায়ী আভ্যন্তরিক মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয় এবং বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে পঞ্চম স্থানে রয়েছে। মিঠা পানির মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর 29 মে হতে 28 জুন পর্যন্ত হাওর এলাকার সকল ধরনের মাছ ধরা বন্ধ রাখার জন্য সরকারি নির্দেশনা জারি করা হয়েছে। সামুদ্রিক জলসীমায় 15 এপ্রিল হতে 11 জুন পর্যন্ত সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে। দেশের মানুষের আমিষের চাহিদা বিবেচনা রেখে আগামী 2025-26 অর্থবছরে 52,55,000 মেট্রিক টন মৎস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রিয় দেশবাসী, 2025-26 অর্থবছরে কৃষি, খাদ্য এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট 39,620 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে, যা 2024-25 অর্থবছরে ছিল 38,279 38,259 কোটি টাকা। সামাজিক নিরাপত্তা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। প্রিয় দেশবাসী, দরিদ্র প্রান্তিক ও ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাস, সামাজিক বৈষম্য হ্রাস এবং জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত করতে এবারের বাজেটে সুবিধাভোগীর সংখ্যা এবং মাথাপিছু বরাদ্দ উভয় বৃদ্ধি করার দিকে নজর দিয়েছি। এই প্রেক্ষাপটে আগামী অর্থ বছর থেকে বেশ কিছু ভাতার হার বৃদ্ধি করার প্রস্তাব করছি। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো বয়স্ক ভাতার মাসিক হার 600 টাকা হতে 650 টাকায়, বিধবা ও স্বামীদের নিগৃহীতা মহিলাদের মাসিক ভাতা 550 থেকে 650 টাকায়, প্রতিবন্ধীদের মাসিক ভাতা 850 থেকে 900 টাকায় এবং মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় প্রদত্ত মাসিক ভাতার হার 800 টাকা থেকে 850 টাকায় বৃদ্ধি। এছাড়া অনগ্রসর জনগোষ্ঠীর জন্য মাসিক ভাতার হার 650 কোটি টাকা উন্নত করার প্রস্তাব করছি। প্রিয় দেশবাসী, মূল্যস্ফীতি কষাঘাত থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে সুরক্ষা দিকে জানুয়ারি 2025 হতে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের মাধ্যমে স্মার্ট ফ্যামিলি কার্ডের ভিত্তিতে 57 লক্ষ পরিবারকে মসুর ডাল, সয়াবিন তেল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হচ্ছে। এছাড়া আমি খাদ্য বান্ধব কর্মসূচির মেয়াদ আগামী অর্থ বছরে 6 মাসে উন্নত করার প্রস্তাব করছি। একই সাথে বর্তমানে সহায়তাপ্রাপ্ত 50 লক্ষ পরিবারের অতিরিক্ত আরও 5 লক্ষ পরিবারকে এর আওতাভুক্ত করার প্রস্তাব করছি। প্রিয় দেশবাসী, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের গণঅভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আহত ছাত্র জনতার পুনর্বাসন সহ গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে ইতিমধ্যে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে এবং গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসাবে প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে। শীঘ্রই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আহতদের জন্য ভাতা প্রদানের লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করা হবে। এছাড়াও তাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা আছে। আগামী 2025-26 অর্থবছরে
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের জন্য 425 কোটি 20 লক্ষ টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। সামাজিক নিরাপত্তা খাতের ব্যাপ্তি এবং গুরুত্ব বিবেচনা আগামী 2025-26 অর্থবছরে 1,26,731 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। এক্ষেত্রে পেনশন ব্যতীত সামাজিক নিরাপত্তা বিস্তৃতির জন্য 2025-26 অর্থবছরের বরাদ্দের পরিমাণ দাঁড়াবে 91,297 কোটি টাকা। বিনিয়োগ, শিল্প ও বাণিজ্য। প্রিয় দেশবাসী, দেশে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি করতে করে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা, তাই বিনিয়োগের পথে বিদ্যমান অন্তরায়গুলো চিহ্নিত করে তা দ্রুত সময়ে দূর করার বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। বিনিয়োগকারীদের দ্রুত ও সহজ সেবা প্রদানের লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল হতে বর্তমানে 43টি সংস্থার 134টি সেবা প্রদান করা হয়েছে। এছাড়া ব্যবসা বা পরিবেশ উন্নয়নের একটি সিঙ্গেল প্ল্যাটফর্মে আবেদন ও প্রক্রিয়াকরণ ও সেবা প্রদানের উদ্দেশ্যে জাতীয় রাজস্ব বোর্ডের আওতায় বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো BSW খোলা হয়েছে। বিদেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য বিনিয়োগকারীদের জন্য একটি পাইপলাইন তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে বিনিয়োগের প্রতিশ্রুতিকে ট্র্যাকিংয়ের মাধ্যমে প্রকৃত বিনিয়োগে রূপান্তর করা হবে। এছাড়া দেশের সম্ভাবনাময় ক্ষেত্রসমূহে সরকারি বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে বিনিয়োগ প্রকল্প বাস্তবায়নে উৎসাহিত করার দিকেও আমরা বিশেষ নজর দিচ্ছি। এ লক্ষ্যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের তহবিল হিসাবে আগামী অর্থবৎসরে 5,040 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। প্রিয় দেশবাসী, সরকারি বিনিয়োগের ক্ষেত্রে কম গুরুত্বপূর্ণ ও রাজনৈতিক বিবেচনায় গৃহীত বেশ কিছু প্রকল্প বাদ দেওয়া হয়েছে। বিনিয়োগ প্রকল্প গ্রহণের ফলে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাস বৃদ্ধি, অর্থাৎ পরিবেশ ও প্রতিবেশের উপর প্রভাব নিরূপণে এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগের প্রভাব মোকাবিলায় বিবেচ্য প্রকল্প কতটুকু সহনশীল তা প্রকল্প প্রক্রিয়াকরণের সময় যাচাই ও মূল্যায়ন করা হচ্ছে। প্রিয় দেশবাসী, আমরা সিদ্ধান্ত নিয়েছি 2026 সালের নভেম্বর মাসে স্বাভাবিক নিয়মে স্বল্পোন্নত দেশের তালিকাতে আনুষ্ঠানিক উত্তরণ পরবর্তী সময়ে চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় ভবিষ্যতের কর্ম পরিকল্পনা সমূহ চিহ্নিত করে ইতিমধ্যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি STS প্রণয়ন করা হয়েছে। বাণিজ্যিক খাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে লজিস্টিক্স খাতের উন্নয়ন সহ স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এবং বাণিজ্য সম্ভাবনাময় বিভিন্ন দেশ ও আঞ্চলিক অর্থনৈতিক জোটের সাথে বাণিজ্য চুক্তি স্বাক্ষর সহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন। প্রিয় দেশবাসী, 2023-24 অর্থবছরের প্রাক্কলন অনুযায়ী বাংলাদেশের জিডিপিতে কুটির ক্ষুদ্র মাঝারি শিল্পের অবদান প্রায় 11.89%। সম্ভাবনাময় এই খাতের বিকাশে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। আগামী 3 বছরের মধ্যে এই খাতের বিকাশে 15,000 নতুন উদ্যোক্তা তৈরি, 25,000 উদ্যোক্তাকে দক্ষতামূলক ও কারিগরি প্রশিক্ষণ প্রদান, বিভাগীয় শহরে SME প্রোডাক্ট ডিসপ্লে ও সেলস সেন্টার স্থাপন, জেলা শহরে আঞ্চলিক SME পণ্য মেলা আয়োজন, SMEর উদ্যোক্তাদের কেন্দ্রীয় ডাটাবেস প্রতিষ্ঠা, নারী উদ্যোক্তা সহ প্রান্তিক পর্যায়ে CMSMEর খাতের 10,000 উদ্যোক্তাকে 1,000 কোটি টাকা ঋণ বিতরণ, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে 3,000 নারী উদ্যোক্তাদের সাথে কর্পোরেট ক্রেতা প্রতিষ্ঠানের সংযোগ স্থাপন ইত্যাদি কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নারী ও শিশুর কল্যাণ। প্রিয় দেশবাসী, নারী সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমির মাধ্যমে মহিলাদের জন্য দক্ষতা ভিত্তিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং উপজেলা পর্যায়ে মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে VWUB কর্মসূচির আওতায় ভালনারেবল উইমেন ডেভেলপমেন্ট কর্মসূচির আওতায় নির্বাচিত 20,000 নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। নারী উদ্যোক্তাদের জন্য ব্যবসার পরিবেশ অধিকতর উন্নত করে তাদেরকে অর্থনৈতিক ক্ষমতায়ন সুদৃঢ় করার লক্ষ্যে আগামী অর্থ বছরে 125 কোটি টাকার তহবিল বরাদ্দের প্রস্তাব করছি।
প্রিয় দেশবাসী, কর্মজীবী নারীর পাশাপাশি অনেক নারী হোম মেকার হিসেবে তাদের শ্রম এবং সময় উৎসর্গ করছেন। কিন্তু তাদের এই গুরুত্বপূর্ণ ভূমিকাকে প্রায়শই যথাভাবে মূল্যায়ন করা হয় না। আমি সরকার এবং আপামর জনসাধারণের পক্ষ থেকে তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভবিষ্যতে তাদের অবদান আর্থিক মানদণ্ডের ভিত্তিতে জিডিপিতে যোগ করার লক্ষ্যে প্রয়োজনীয় পদ্ধতিগত পদক্ষেপ নেওয়া হবে। জুলাই বিপ্লবে শিশু শহীদদের 84টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং এই বিপ্লবে আহত শিশুদের মূল ধারায় ফিরিয়ে আনতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। স্থানীয় সরকার, প্রিয় দেশবাসী, যাতায়াত ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন, জন্ম ও মৃত্যু নিবন্ধন, প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান, পরিবেশ উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা করা ইত্যাদি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে স্থানীয় সরকারের ব্যবস্থার আওতায় জনগণকে সেবা প্রদান করা হচ্ছে। আধুনিক নগর ব্যবস্থা গড়ে তোলার জন্য বিভিন্ন শহরে সড়ক অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, আধুনিক পয়ঃনিষ্কাশন ও প্রাথমিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। প্রিয় দেশবাসী, সমগ্র দেশের গ্রামাঞ্চলে নিরাপদ পানির উৎস নির্মাণ, পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ, পানি শোধনাগার স্থাপন, সমগ্র দেশে কমিউনিটি স্যানিটারি ল্যাট্রিন নির্মাণ, রক্ষণাবেক্ষণ, ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে আনা এবং ভূপৃষ্ঠস্থ পানির ব্যবহার বৃদ্ধি এবং প্রতিটি বাড়িকে স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আওতায় আনার কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি, প্রিয় দেশবাসী, বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010 বাতিল করা হয়েছে। এই আইনের আওতায় ইতিপূর্বে সম্পাদিত চুক্তিসমূহ পর্যালোচনার নিমিত্ত একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। রূপপুরে 2400 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে। নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা 2008 যুগোপযোগী করে নতুন একটি নীতিমালা প্রণয়নের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী 2040 সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের শতকরা 30% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ইন্টিগ্রেটেড পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে এবং এর আওতায় আগামী 2028 সালের মধ্যে 3400 মেগাওয়াট বিদ্যুৎ পরিচ্ছন্ন উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রিয় দেশবাসী, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিজস্ব উদ্যোগে তেল গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধি উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে 2025-26 হতে 2027-28 পর্যন্ত সময়ে বাপেক্স কর্তৃক প্রয়োজনীয় জরিপ কাজ সম্পন্ন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এছাড়া মধ্যমেয়াদে বাপেক্সের নিজস্ব রিগ দ্বারা 69টি কূপ খনন এবং 31টি কূপের ওয়ার্কওভার সম্পন্নের কাজ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিশোধিত তেলের চাহিদা মেটাতে প্রতি বছর 3 মিলিয়ন মেট্রিক টন অশোধিত তেল শোধন ক্ষমতা সম্বন্ধ ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইউনিট 2 স্থাপনের প্রকল্প গ্রহণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সড়ক ও রেল পরিবহন, প্রিয় দেশবাসী, আমাদের সরকার টেকসই, নিরাপদ, ব্যয় সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব সড়ক নেটওয়ার্ক নির্মাণের প্রতিশ্রুতি হিসাবে বিদ্যমান রোড মাস্টার প্ল্যান 2009-এর হালনাগাদকরণের উদ্যোগ গ্রহণ করেছে। বৈদ্যুতিক 3 হুইলার ব্যবস্থাপনায় শৃঙ্খলা নির্মাণের প্রতিশ্রুতি হিসাবে বিদ্যমান রোড মাস্টার প্ল্যান 2009 হালনাগাদের উদ্যোগ গ্রহণ করেছে। বৈদ্যুতিক 3 হুইলার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বৈদ্যুতিক 3 হুইলার ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। নিরাপদ, আরামদায়ক এবং সাশ্রয়ী হিসাবে রেল পরিবহন বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয়। তবে বাংলাদেশে এই খাতে উল্লেখযোগ্য অগ্রগতি এখনও অর্জন করা সম্ভব হয়নি। আমরা এই অবস্থার আমূল পরিবর্তন ঘটাতে চাই। এ লক্ষ্যে 30 বছর মেয়াদী রেলওয়ে মাস্টার প্ল্যান অনুযায়ী বাংলাদেশ রেলওয়ে ডাবল লাইন ট্র্যাক নির্মাণ, গেজ একীভূতকরণ, আধুনিক সিগন্যালিং সিস্টেমের প্রবর্তন, সমুদ্র বন্দরের সাথে রেল যোগাযোগের উন্নয়ন, আপগ্রেডেড লোকোমোটিভ প্রবর্তন এবং বৈদ্যুতিক ট্র্যাকশন প্রবর্তন ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঢাকা হতে ভাঙ্গা হয়ে যশোর পর্যন্ত রেল চলাচল শুরু হয়েছে এবং যমুনা রেলওয়ে সেতুর নির্মাণ কাজ শেষে রেল চলাচল শুরু হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং বিজ্ঞান গবেষণা, প্রিয় দেশবাসী, ক্যাশলেস সোসাইটি বিনির্মাণ, আর্থিক সুশাসন প্রতিষ্ঠা এবং আর্থিক অন্তর্ভুক্তি ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের
পরিসর বৃদ্ধিতে মোবাইল আর্থিক সেবা এমএফএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মোবাইল আর্থিক পরিষেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের জনগণের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে যাচ্ছে, যা তাৎক্ষণিক টাকা পাঠানো, সরকারি বিভিন্ন সামাজিক সুরক্ষার ভাতা গ্রহণ ও সেবার বিল পরিশোধ, রেমিটেন্স গ্রহণ সহ নানাবিধ আর্থিক সেবা সহজে প্রাপ্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রিয় দেশবাসী, সারা দেশে ৫,০০০ শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটিডি ডিজিটাল ল্যাব ও ৩০০ শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটিডি স্কুল অফ ফিউচার স্থাপন করা হয়েছে। সারা দেশে ৪৯১টি উপজেলায় উপজেলা পরিষদ কমপ্লেক্সে তরুণ তরুণীদের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে উপজেলা সেবা ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ নির্মাণ করা হচ্ছে। তথ্য প্রযুক্তি খাতের সম্ভাবনা বিবেচনায় এবং এ খাতে নতুন নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে আগামী অর্থবছরে ১০০ কোটি টাকা স্টার্ট আপ তহবিল হিসাবে বরাদ্দ রাখার প্রস্তাব করছি। দেশে বিজ্ঞান চর্চা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষণা উন্নয়নের কাজে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদানের লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ অর্থবছরে ৪৯২টি প্রকল্পের অনুকূলে প্রায় ১৬ কোটি ৬৬ লক্ষ টাকার বিশেষ গবেষণা অনুদান প্রদান করা হয়েছে। উন্নয়নের সর্বোচ্চ স্তরে পৌঁছার জন্য বিজ্ঞান গবেষণার গুরুত্ব বিবেচনা আগামী অর্থবছরে মৌলিক বিজ্ঞান গবেষণা এবং সামুদ্রিক সম্পদ আহরণের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাবার লক্ষ্যে গবেষণা কার্যক্রম বাবা ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন। প্রিয় দেশবাসী, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকির মুখে যে দেশগুলো রয়েছে, বাংলাদেশ তার মধ্যে শীর্ষে রয়েছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক মোকাবেলায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের মাধ্যমে বায়ু, পানি ও মাটি দূষণ প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রশমন, স্বাস্থ্য সুরক্ষার প্রভাব নিরূপণ, নারীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, উপকূলীয় ইকোসিস্টেম মূল্যায়ন, জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকির গভীরতা ও গুরুত্ব বিবেচনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে আগামী অর্থবছরে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। প্রিয় দেশবাসী, এবার আমি আগামী অর্থবছরে সরকারের রাজস্ব আহরণের পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরছি। রাজস্ব আহরণ কার্যক্রমের প্রত্যক্ষ কর, তা আয়কর। প্রিয় দেশবাসী, দেশের প্রত্যক্ষ কর ব্যবস্থাপনায় আধুনিক, ন্যায্য, করদাতা বান্ধব ও বিনিয়োগের বান্ধব করার ধারাবাহিকতায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বেশ কিছু উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমি এ পর্যায়ে আয়করের বিধানে আনিত গুরুত্বপূর্ণ পরিবর্তন, সংশোধন ও পরিবর্তনের সারসংক্ষেপ উপস্থাপন করছি। প্রিয় দেশবাসী, অর্থ আইন ২০২৪ এর মাধ্যমে ২০২৫-২৬ কর বর্ষের জন্য ভবিষ্যাপেক্ষ প্রসপেক্টিভ কর হার ও সারচার্জ নির্ধারণ করা হয়েছিল। এর ধারাবাহিকতা অর্থ অধ্যাদেশ ২০২৫-এর মাধ্যমে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ কর বর্ষের কর হার ও সারচার্জ নির্ধারণ করা হয়েছে। ফলে করদাতাগণ ২০২৫-২৬, ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ এই ৩ কর বৎসরের জন্য প্রযোজ্য কর হার সম্পর্কে আগাম ধারণা লাভ করতে সক্ষম হবে। তবে প্রস্তাবিত ও পরবর্তী ২ বছরের কর হার পরবর্তী সরকার পরিবর্তন করতে পারবেন। প্রিয় দেশবাসী, ২০২৬-২৭, ২০২৭-২৮ কর বৎসরের জন্য স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৩,৭৫,০০০ টাকা করা হয়েছে। গেজেটভুক্ত জুলাই গণ অভ্যুত্থান ২০২৪-এর আহত জুলাই যোদ্ধা করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা ৫,২৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাদের জন্য ২০২৬-২৭ ও ২০২৭-২৮ কর বর্ষে মোট আয়কর মুক্ত আয়ের সীমা অতিক্রম করলে ন্যূনতম করের পরিমাণ এলাকা নির্বিশেষে ৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নূতন করদাতাদের ন্যূনতম করের পরিমাণ ১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কর পরিপালনের জন্য সহজ করার জন্য লিস্টেড কোম্পানি সমূহের ক্ষেত্রে ২.৫% কর হার সুবিধা প্রাপ্তির শর্ত শিথিল করে আয়, ব্যয় ও বিনিয়োগের পরিবর্তে কেবল সকল প্রকার আয় ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করার শর্ত আরোপ করা হয়েছে। এছাড়া পুঁজিবাজারে মধ্যস্থকারী ইন্টারমিডিয়ারি হিসাবে কাজ করা মার্চেন্ট ব্যাংকের কর হার ৩৭.৫ কমে ২৭.৫% নির্ধারণ করা হয়েছে।
প্রিয় দেশবাসী, ২৬-২৭ এবং ২৭-২৮ করবর্ষের জন্য সম্পদ সারচার্জের বিদ্যমান হার অপরিবর্তিত রাখা হয়েছে। এক্ষেত্রে ন্যূনতম করকে সারচার্জ পরিকল্পনায় ভিত্তি না রেখে স্বাভাবিক ব্যক্তি করদাতার করযোগ্য আয়ের উপর নিয়মিত কর হার প্রয়োগ করে নির্গত করের উপর সম্পদ সারচার্জ পরিগণনা করার বিধান করা হয়েছে। কর পরিপালন ও উৎসাহিত করার লক্ষ্যে কর ন্যায্যতা প্রতিষ্ঠায় অর্থ অধ্যাদেশ ২০২৫-এর মাধ্যমে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ন্যূনতম করের কারণে কোনো করদাতাকে নিয়মিত করের যে পরিমাণ অতিরিক্ত প্রদান করতে হয় তা পরবর্তী বর্ষের সময় সমন্বয় করার সুযোগ রাখা হয়েছে। কৃষি উৎপাদনকে উৎসাহিত করার লাগে কোনো স্বাভাবিক ব্যক্তির কৃষি হইতে আয় অনধিক ৫ লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত রাখা হয়েছে। বেসরকারি চাকরিজীবীদের করযোগ্য আয় পরিগণনার ক্ষেত্রে সর্বোচ্চ বাদযোগ্য অঙ্কের পরিমাণ ৪.৫ লক্ষ টাকা হতে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। চাকরিচ্যুত কর্মচারীদের কিডনি, লিভার, ক্যান্সার, হার্টের চিকিৎসার পাশাপাশি মস্তিষ্কে অস্ত্রোপচার ও কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত চিকিৎসা ব্যয় বাবদ প্রাপ্ত অর্থ করমুক্ত করা হয়েছে। জাতীয় পেনশন এবং কর্তৃপক্ষের আয় এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের সার্বজনীন পেনশন স্কিমেতে প্রাপ্ত সুবিধাভোগীর কোনো আয় এবং জিরো কুপন ইসলামিক ইনভেস্টমেন্ট সার্টিফিকেটে উদ্ভূত আয় করমুক্ত করা হয়েছে। প্রিয় দেশবাসী, দেশি বিদেশি লাভজনক ও নামি দামি কোম্পানিসমূহকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত করার উদ্দেশ্যে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির কর হারের ব্যবধান ৫% হতে বাড়িয়ে ৭.৫% করা হয়েছে। এছাড়া পুঁজিবাজারে বিনিয়োগ ও লেনদেন বৃদ্ধি উৎসাহিতকরণের সিকিউরিটি লেনদেনের উপর মোট মূল্যের ব্রোকারেজ হাউসসমূহের নিকট হতে উৎস কর সংগ্রহের হার 0.05% হতে হ্রাস করে 0.03% নির্ধারণ করা হয়েছে। প্রিয় দেশবাসী, কর কাঠামোর বিদ্যমান অসামঞ্জস্যতা দূরকরণ এবং কর জাল সম্প্রসারণে অর্থ অধ্যাদেশ ২০২৫-এর মাধ্যমে কার্যক্রম গৃহীত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো সম্ভাব্য মুনাফার পরিমাণ বিবেচনা ঠিকাদারি কাজ হতে উৎসকর করতে সর্বোচ্চ 7 স্তরে 5% হ্রাস করা হয়েছে। প্রকৃত বিক্রয় মূল্যের সম্পত্তি রেজিস্ট্রেশন লক্ষ্যে জমি হস্তান্তর উৎসকর সংগ্রহের বিদ্যমান মূলধনী মুনাফার কর হারিয়ে এলাকা ভেদে 8%, 6% ও 4% স্থলে যথাক্রমে 6%, 4% ও 3% হ্রাস করা হয়েছে। সম্ভাব্য মুনাফার পরিমাণ বিবেচনায় 152টি পণ্যের উপর আমদানি পর্যায়ে হ্রাসকৃত 2% হারে অগ্রিম কর আরোপ করা হয়েছে। পরিবেশ বান্ধব রিসাইক্লিং শিল্পে ব্যবহৃত কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে উৎসে কর কর্তনের হার 3% স্থলে 1.5% নির্ধারণ করা হয়েছে। গ্যাস বিতরণে কোম্পানির ক্ষেত্রে নিযুক্ত কোম্পানির ক্ষেত্রে উৎস কর কর্তনের হার 2% স্থলে 0.6% নির্ধারণ করা হয়েছে। ইন্টারনেট সেবা থেকে উৎস কর কর্তনের হার 10% স্থলে 5% করা হয়েছে। সিকিউরিটিদের সুদ হতে উৎস কর কর্তনের হার 5% স্তরে 10% করা হয়েছে। বিদ্যুৎ ক্রয়ের অর্থ পরিশোধকালে উৎস কর্তনের হার 6% স্তরে 4% করা হয়েছে। সম্ভাব্য মুনাফার পরিমাণ বিবেচনা সিগারেট প্রস্তুতকারকের নিকট হইতে নিট বিক্রয় মূল্যের উপর 3% স্তরে 5% হারে অগ্রিম কর সংগ্রহের বিধান রাখা হয়েছে। স্বাভাবিক ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে টার্নওভার করের আওতামুক্ত সীমা 3 কোটি টাকা হতে বাড়িয়ে 4 কোটি টাকা করা হয়েছে। মোবাইল অপারেটরদের টার্নওভার করের পরিমাণ 2% থেকে কমিয়ে 1.5% নির্ধারণ করা হয়েছে। প্রিয় দেশবাসী, করদাতাদের জন্য কর প্রদান, রিটার্ন দাখিল, দলিলপত্র সংরক্ষণ সহ কর পরিপালনের আনুষ্ঠানিকতা সহজ করার লক্ষ্যে নিম্নরূপ বিধান করা হয়েছে। তহবিল, এতিমখানা, অনাথ আশ্রম, ধর্মীয় উদ্দেশ্যে প্রতিষ্ঠা কোনো প্রতিষ্ঠানকে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা হতে অব্যাহত প্রদান করা হয়েছে। উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রতি মাসের পরিবর্তে ত্রৈমাসিক ভিত্তিতে উৎসে করের রিটার্ন দাখিলের বিধান করা হয়েছে। জমি বা জমি সহ স্থাপনা হস্তান্তরকালে দলিল মূল্যের অতিরিক্ত কোনো অর্থ গৃহীত হলে ব্যাংক বিবরণী সহ দালিলিক প্রমাণাদি দ্বারা যাচাইযোগ্য হওয়া সাপেক্ষে উক্ত অতিরিক্ত অর্থের উপর মূলধনী আয়ের জন্য প্রযোজ্য হারে কর প্রদানের বিধান করা হয়েছে। স্বনির্ধারিত পদ্ধতিতে দাখিলকৃত রিটার্ন অডিট সংক্রান্ত মাঠ পর্যায়ে সৃষ্ট জটিলতা
নিরসন করে অডিট কার্যক্রমকে কার্যকর ও সহজীকরণের উদ্দেশ্যে অডিট সংশ্লিষ্ট বিধান প্রতিস্থাপন করা হয়েছে। বিদ্যমান ৪৫টি সেবা গ্রহণের ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপনের বাধ্যবাধকতা শিথিল করে ক্রেডিট কার্ড সহ ১২টি সেবা গ্রহণের ক্ষেত্রে কেবলমাত্র টিআইএন সার্টিফিকেট দাখিলের বিধান করা হয়েছে। প্রিয় দেশবাসী, কর অব্যাহত যৌক্তিকরণ এর অংশ হিসাবে নিম্নরূপ কার্যক্রম গৃহীত হয়েছে। কর অব্যাহতির সুবিধার মেয়াদ ৩০শে জুন ২০২৫ তারিখে শেষ হবে এমন কতিপয় ক্ষেত্রে কর অব্যাহতির মেয়াদ বৃদ্ধি করা হয়নি। দীর্ঘ সময় ধরে কর অব্যাহতি এবং হ্রাসকৃত হারে কর প্রদানের সুযোগপ্রাপ্ত কতিপয় খাতের জন্য প্রযোজ্য বিদ্যমান হ্রাসকৃত কর হার সংশ্লিষ্ট প্রকরণসমূহ বাতিল করা হয়েছে। তবে এসব কাজে জড়িত প্রান্তিক পর্যায়ের খামারি এবং উদ্যোক্তাগণকে উৎসাহ প্রদানের জন্য এই সকল খাততে প্রাপ্ত অনধিক ৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত রাখা হয়েছে। প্রিয় দেশবাসী, জন্মসূত্রে বাংলাদেশি ছিলেন অথচ পরবর্তীতে বাংলাদেশেই নাগরিকত্ব পরিত্যাগ করেছেন এমন ব্যক্তি কর্তৃক বাংলাদেশে অর্জিত আয়ের উপর যথাযথভাবে কর পরিশোধ না করে নানা উপায়ে বিদেশে পাচারকৃত অর্থ সম্পদের উপর কর ও জরিমানা আরোপের বিধান করা হয়েছে। বাজেটের অংশ হিসাবে প্রত্যক্ষ কর ব্যয় প্রতিবেদন ডাইরেক্ট ট্যাক্স এক্সপেন্ডিচার রিপোর্ট প্রকাশ করা হয়। জাতীয় রাজস্ব নীতির কর নীতি শাখা ২০২২-২৩ অর্থ বছরে প্রত্যক্ষ কর ব্যয় প্রাক্কলন করেছে, যার পরিমাণ ১,০৭,১৩৩ কোটি টাকা। মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২-তে কতিপয় সংশোধন আনা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে আগাম করের হার ৩% থেকে কমিয়ে ২% নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যিক আমদানিকরণের ক্ষেত্রে আগাম কর ৫%-এর পরিবর্তে ৭.৫% নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যিক আমদানিকরণ কর্তৃক স্থানীয় পর্যায়ে মূল্য সংযোগের পরিমাণ ৫০% বেশি না হলে ব্যবসায়ী পর্যায়ে ফাইনাল সেটেলমেন্ট করে পুনরায় ভ্যাট আরোপণ না করার বিধান করা হয়েছে। বিধি বহির্ভূত রেয়াত গ্রহণের ক্ষেত্রে জরিমানার পরিমাণ ৫০% থেকে ১০০% কমিয়ে ৩০ থেকে ৫০% নির্ধারণ করা হয়েছে। নির্মাণ সংস্থা, যোগানদার, C&F এজেন্ট কর্তৃক রিটার্ন দাখিলের মেয়াদ প্রতি মাসের পরিবর্তে ৬ মাস করা হয়েছে। আগাম কর সমন্বয়, রিফান্ড আবেদন ও রেয়াত গ্রহণের সময়সীমা ৪ মাসের পরিবর্তে ৬ মাস করা হয়েছে। প্রিয় দেশবাসী, কর জিডিপি অনুপাত বৃদ্ধি সহ আদর্শ ভ্যাট ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে নিম্নোক্ত ক্ষেত্রে ভ্যাট হার কিছুটা বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন MS প্রোডাক্ট এর উৎপাদন পর্যায়ে আরোপিত সুনির্দিষ্ট কর প্রায় ২০% বৃদ্ধি করা হয়েছে। নির্মাণ সংস্থার সেবার বিপরীতে ভ্যাটের হার ৭.৫% পরিবর্তে 10% নির্ধারণ করা হয়েছে। অনলাইনে পণ্য বিক্রয় কমিশনের উপর ভ্যাটের হার ৫% থেকে ১৫% নির্ধারণ করা হয়েছে। সেলফ কপি পেপার, ডুপ্লেক্স বোর্ড, কোটেড পেপার এর উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার ৭.৫%-এর পরিবর্তে ১৫% নির্ধারণ করা হয়েছে। প্লাস্টিকের তৈরি সকল ধরনের টেবিল ওয়্যার, কিচেনওয়্যার, গৃহস্থালী সামগ্রী, হাইজেনিক ও টয়লেটরি সামগ্রী সহ অনুরূপ যে কোনো পণ্যের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার ৭.৫-এর স্থলে পরিবর্তে ১৫% নির্ধারণ করা হয়েছে। কটন সুতার উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট করের পরিমাণ ৩ কেজি প্রতি ৩ টাকার পরিবর্তে ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কৃত্রিম আঁশ, ম্যান মেড ফাইবার এবং অন্যান্য আঁশের সংমিশ্রণে তৈরি ইয়ার্নের উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট করের পরিমাণ প্রতি কেজি ৩ টাকার পরিবর্তে ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ব্লেডের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার ৫% পরিবর্তে ৭.৫% নির্ধারণ করা হয়েছে। প্রিয় দেশবাসী, নিম্নোক্ত ক্ষেত্রে জনসাধারণকে কিছুটা স্বস্তি প্রদানের লক্ষ্যে কতিপয় ক্ষেত্রে ভ্যাট ও আবগারি শুল্ক এক্সাইজ ডিউটি অব্যাহত প্রদান করা হয়েছে। ১ লক্ষ টাকার পরিবর্তে ৩ লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক কিস্তির উপর আবগারি শুল্ক অব্যাহত প্রদান করা হয়েছে। লিকুইডিফাইড ন্যাচারাল গ্যাস LNGর উপর আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে। স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটকৃত তরল দুধ ও বল পয়েন্ট পেনের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে। ২২ ইঞ্চির পরিবর্তে ৩০ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরিংয়ের সব উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে। নিম্নোক্ত ক্ষেত্রে সম্পূরক শুল্ক হার আরোপ, হ্রাস অথবা বৃদ্ধি করা হয়েছে। বাণিজ্যিক আমদানি কারক কর্তৃক সিগারেট পেপার আমদানির ক্ষেত্রে
সম্পূরক শুল্ক হার ১৫০% বলে ৩০০% করা হয়েছে। ওটিটি বা ওভার দ্য টপ প্ল্যাটফর্ম সেবার সংজ্ঞা প্রদানপূর্বক এর উপর 10% সম্পর্ক শুল্ক আরোপ করা হয়েছে। সকল ধরনের আইসক্রিমের উপরে সম্পর্ক শুল্ক 10% বলতে 5% নির্ধারণ করা হয়েছে। প্রিয় দেশবাসী, রাজস্ব আদায় বৃদ্ধি, দেশীয় শিল্পের বিকাশ এবং জনস্বার্থের নিম্নোক্ত বিধান করা হয়েছে। হাসপাতাল বেড উৎপাদনে ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণ ও খুচরা যন্ত্রাংশ আমদানি স্থানীয়ভাবে ক্রয়ের ক্ষেত্রে সমুদায় ভ্যাট 30 জুন 2030 পর্যন্ত খ্রিস্টাব্দ পর্যন্ত অব্যাহত প্রদান করা হয়েছে। এপিআই অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহত সুবিধা মেয়াদ 30 জুন 2030 খ্রিস্টাব্দ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনের ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট অব্যাহত সুবিধা কিছুটা হ্রাসপূর্বক মেয়াদ 30 জুন 2027 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এলপিজি সিলিন্ডারের স্থানীয় পর্যায়ে উৎপাদন পর্যায়ে বিদ্যমান ভ্যাট অব্যাহত সুবিধা কিছুটা হ্রাসপূর্বক অব্যাহত মেয়াদ 30 জুন 2027 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও ইলেকট্রিক ওভেনের উপর স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান ভ্যাট অব্যাহতির সুবিধা কিছুটা হ্রাসপূর্বক অব্যাহতের মেয়াদ 30 জুন 2030 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সাধারণ আইসিইউ, অ্যাম্বুলেন্স সহ হাইব্রিড ও ইলেকট্রিক ভেহিকেলকে 30 জুন 2030 খ্রিস্টাব্দ পর্যন্ত শর্ত সাপেক্ষে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে। সাবান ও শ্যাম্পুর কাঁচামাল, লেপজা এবং এসএলইএস এর স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে ভ্যাট অব্যাহতির সুবিধা কিছুটা হ্রাসপূর্বক অব্যাহতের মেয়াদ 30 জুন 2027 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। লিথিয়াম ও গ্রাফিন ব্যাটারি উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে 30 জুন 2027 সাল পর্যন্ত সমুদায় মূল্য সংযোজন কর এবং 1 জুলাই 2028 থেকে 30 জুন 2030 পর্যন্ত 5% অতিরিক্ত ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে। ই বাইকের স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে 5% অতিরিক্ত ভ্যাট 30 জুন 2030 খ্রিস্টাব্দ পর্যন্ত অব্যাহত প্রদান করা হয়েছে। রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনারের কম্প্রেসার উৎপাদনের জন্য কতিপয় প্রয়োজনীয় উপকরণ আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ে সম্পর্ক 30 জুন 2028 খ্রিস্টাব্দ পর্যন্ত অব্যাহত প্রদান করা হয়েছে। স্টেরাইল, সার্জিক্যাল ক্যাটগার্ড, সার্জিক্যাল স্ট্যাচুর, লিফটস অ্যান্ড স্কিপ হোয়েস্ট, সেট টপ বক্স এবং বল পয়েন্ট কলম আমদানি পর্যায়ের ভ্যাট অব্যাহত প্রত্যাহার করা হয়েছে। আমদানি ও রপ্তানি শুল্ক। প্রিয় দেশবাসী, 2025-26 অর্থ বছরের বাজেট আমদানি শুল্ক কর বিষয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবসমূহ উপস্থাপন করছি। বিদ্যমান শুল্ক কর কাঠামো পুনর্বিন্যাস। আগামী অর্থ বছরে বিদ্যমান 6 স্তর বিশিষ্ট শুল্ক কাঠামো পুনর্বিন্যাস করে একটি নূতন স্তর 3% যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। একই সাথে আমদানি পর্যায়ে 12 স্তর বিশিষ্ট সম্পূরক শুল্কের পাশাপাশি নতুন একটি সম্পূরক শুল্ক হার 40% নির্ধারিত প্রস্তাব করা হয়েছে। তবে সর্বসাধারণের সুবিধার্থে নিত্য প্রয়োজনীয় পণ্য, প্রধান খাদ্যদ্রব্য, সার, বীজ, জীবন রক্ষাকারী ঔষধ এবং তুলা সহ আরও কতিপয় শিল্পের কাঁচামালের ক্ষেত্রে বিদ্যমান শূন্য শুল্ক হার অপরিবর্তিত রাখার প্রস্তাব করছি। শুল্ক কর যৌক্তিকীকরণ। আমদানি পণ্যের শুল্ক কর হার পর্যায়ক্রমে হ্রাস করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে 110টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার, 65টি পণ্যের আমদানি শুল্ক হ্রাস, 9টি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার এবং 442টি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাস করার প্রস্তাব করা হয়েছে। ট্যারিফ ও ন্যূনতম মূল্য যৌক্তিকরণ। প্রিয় দেশবাসী, বর্তমানে বলবৎ ন্যূনতম ট্যারিফ মূল্য পর্যায়ক্রমে প্রত্যাহার করার অংশ হিসাবে বিদ্যমান সকল ট্যারিফ মূল্য প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। একই সাথে 84টি পণ্যের ন্যূনতম মূল্য প্রত্যাহার এবং 63টি পণ্যের ন্যূনতম মূল্য বৃদ্ধি করে শুল্ক মূল্য যৌক্তিক করার প্রস্তাব করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের অত্যাবশ্যক পণ্যের শুল্ক হ্রাস, শুল্ক কর হ্রাস। প্রিয় দেশবাসী, পেট্রোলিয়াম জাতীয় পণ্যের উপর মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে অপরিশোধিত এবং পরিশোধিত উভয় ধরনের পেট্রোলিয়াম আমদানিতে শুল্ক কর হ্রাস করা এবং সকল পণ্যের ট্যারিফ মূল্য প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এছাড়া পরিশোধিত চিনির আমদানি শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে। শিল্প খাতে সহায়তা এবং ন্যায়সঙ্গত প্রতিরক্ষণ প্রদান।
শিল্প খাতে প্রণোদনার অংশ হিসাবে বিভিন্ন পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে বিদ্যমান শুল্ক হার হ্রাস করার প্রস্তাব করা হয়েছে। স্থানীয় শিল্পের প্রতিরক্ষণের জন্য ক্লোরিনেটেড প্যারাফিন ওয়াক্স, সিল্ড ব্যাটারি, পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার, ব্যাটারি সেপারেটর, লিফটের যন্ত্রাংশ এবং এলইডি বাতির যন্ত্রাংশ কতিপয় পণ্যের আমদানি শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। ঔষধ শিল্প, ক্যান্সার প্রতিরোধক ঔষধ সহ সকল ধরনের ঔষধ শিল্পের কাঁচামাল আমদানি এবং এপিআই অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক কর অব্যাহত সুবিধা সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে। কৃষি, কোল্ড স্টোরেজ স্থাপনে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে রেয়াতি সুবিধা প্রদান করে একটি নূতন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করা হয়েছে। স্থানীয়ভাবে কৃষি যন্ত্রপাতি উৎপাদনকে উৎসাহিত করতে কম্বাইন হারভেস্টার তৈরি যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান শুল্ক হারের প্রস্তাব করা হয়েছে। পরিবহন খাত, টায়ার উৎপাদনে ব্যবহার্য উপকরণের শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে। এছাড়া 16 থেকে 40 আসন বিশিষ্ট বাস এবং 10 থেকে 15 আসন বিশিষ্ট মাইক্রোবাসের শুল্ক কর হ্রাসের প্রস্তাব করা হয়েছে। বন্ড ব্যবস্থাপনার আধুনিকীকরণ, বন্ড ব্যবস্থাপনাকে সহজীকরণ ও ব্যবসা বন্ধ করার উদ্দেশ্যে সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউস ও ফ্রি জোন বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে। কাস্টম আইনের কতিপয় ধারা সংশোধন ও কতিপয় নতুন বিধান সংযোজন। প্রিয় দেশবাসী, কাস্টম আইন 2023 আরও যুগোপযোগী ও কার্যকর করার লক্ষ্যে এর নিম্নত্ব পরিমার্জন ও সংযোজন প্রস্তাব করা হয়েছে, যথা আমদানিকৃত পণ্য চালানের মূল্য এবং শুল্ক ফাঁকির পরিমাণ 2000 টাকার কম হলে শুল্ক কর বা অতিরিক্ত শুল্ক কর আরোপ করা হয় না। উভয়ের ক্ষেত্রে এই সীমা 4000 টাকা করা হয়েছে। বিলম্বে শুল্ক পরিশোধের ক্ষেত্রে বিদ্যমান সুদের হার এবং সুদ আরোপের সর্বোচ্চ সীমা মূল্য ও সংযোজন করে আইন সম্পর্ক শুল্ক আইন 2012 সাথে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। আমদানি নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধান লঙ্ঘন এবং কার্গো ঘোষণা দাখিলে ভুল ত্রুটির ক্ষেত্রে আরোপযোগ্য জরিমানার হার কমানো হয়েছে। স্বাস্থ্য, পরিবেশ এবং শিশু কল্যাণ দেশের উন্নত চিকিৎসা নিশ্চিতকরণের লক্ষ্যে রেফারেল হাসপাতালের সময়ের পাশাপাশি 50,000 অধিক সকল হাসপাতাল স্থাপনের জন্য যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানিতে শুল্ক কর হ্রাসের প্রস্তাব করা হয়েছে। স্থানীয় পর্যায়ে পরিবেশ বান্ধব ই-বাইক উৎপাদনে প্রণোদনা প্রদানের লক্ষ্যে নূতন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করা হয়েছে। উপসংহার, প্রিয় দেশবাসী, মাত্র অল্প কয়েক মাসে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে স্থিতিশীল করার কাজটি প্রায় সম্পন্ন করা না সম্ভব হলেও পরিপূর্ণ সাফল্যের দোরগোড়ায় পৌঁছতে আমাদের এখনও অনেকটা পথ পেরোতে হবে। সাম্প্রতিক মাসগুলোতে মূল্যস্ফীতি হ্রাস পাওয়ার প্রবণতা দেখা গেল তা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। গত এপ্রিল মাসে মার্কিন প্রশাসন কর্তৃক আরোপিত অতিরিক্ত শুল্কের নেতিবাচক প্রভাব ও আমাদের অর্থনীতির উপর পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সম্প্রতি যে বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় হার চালু করা হয়েছে তার কোনো নেতিবাচক প্রভাবের আপাতত বাজারের উপর পড়ার সম্ভাবনা না থাকলেও এ বিষয়ে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হচ্ছে। এই সকল ঝুঁকি মোকাবেলা করে দেশের অর্থনীতির জন্য একটি বৈষম্যহীন ও টেকসই ভিত্তি নিশ্চিত করা এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রিয় দেশবাসী, আপাতত প্রবৃদ্ধির গতিবৃদ্ধির পরিবর্তে অর্থনীতির ভিত মজবুত করার দিকে আমরা অধিকতর মনোযোগ দিচ্ছি। এই শক্তিশালী ভিত্তি হবে আগামী বাংলাদেশের বিনির্মাণের সোপান। আগামী সেই বাংলাদেশ সবার জন্য মানসম্মত জীবন এবং সকল স্তরে বৈষম্যহীন ব্যবস্থার নিশ্চয়তা প্রদান হবে আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্য পূরণে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। ইনশাল্লাহ আমাদের সবাই সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ হবে বিশ্বের সকল মুক্তিগামী মানুষের জন্য এক অনুকরণীয় আলোকবর্তিকা। আল্লাহ হাফেজ।